আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টের একটি বিখ্যাত কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হলো টু ড্যাফোডিলস। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব টু ড্যাফোডিলস কবিতার সামারি, মেইন থিম, স্ট্রাকচার, রাইম স্কিম, ফিগার অফ স্পিচ এবং অথর্স পজিশন নিয়ে। এর পূর্বে অন্যান্য টপিক্সের উপর ভিডিও আপলোড করা রয়েছে, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সবার আগে পেতে। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্ট্যাঞ্জার মধ্যে দ্য পোয়েট সেইড দ্যাট, কবি বলেছেন যে হি উইপস, সে কান্না করে, ফর দ্য শর্ট ডিউরেশন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স, ড্যাফোডিল ফ্লাওয়ার্সের সংক্ষিপ্ত জীবনকালের জন্য, সংক্ষিপ্ত ছোট আয়ুষ্কালের জন্য কবি কান্না করেছেন। ড্যাফোডিলস আর ভেরি বিউটিফুল ফ্লাওয়ার্স, ড্যাফোডিল মূলত খুবই সুন্দর একটি ফুল। দে ব্লম ইন দ্য মর্নিং, এই ড্যাফোডিল ফুল সাধারণত সকালে ফুটে, অ্যান্ড উইদার আওয়ে বিফোর ইট রিচ অ্যাট নন, এবং দুপুর হওয়ার আগেই এটি শেষ হয়ে যায় এর গ্রানটা। সো দে আর শর্ট লিভড, তাই তারা সংক্ষিপ্ত সময়ের জন্যই বেঁচে থাকে। দ্য পোয়েট রিকোয়েস্ট, কবি অনুরোধ করেছেন দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলকে, টু স্টে লিটল দ্য ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে, সো দ্যাট, যাতে, হি ক্যান প্রে, সে প্রার্থনা করতে পারে, উইথ দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলের সাথে। দেন হি ওয়ান্টস টু গো উইথ দ্য ড্যাফোডিলস, তখন সে যেতে চায় ড্যাফোডিল ফুলের সাথে, আফটার সেইং হিজ ইভিনিং প্রেয়ার, তার সন্ধ্যার প্রার্থনা করার জন্য। অর্থাৎ এই অংশে কবি বলতে চেয়েছেন ড্যাফোডিল ফুলের সাথে সে প্রার্থনা করতে চায় সন্ধ্যাবেলায়। প্রথম স্ট্যাঞ্জার সামারি হলো, কবি এই স্ট্যাঞ্জার মধ্যে, অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জার মধ্যে কান্না করেছেন ড্যাফোডিল ফুলের জন্য, কেননা ড্যাফোডিল ফুল সংক্ষিপ্ত সময়ের জন্য পৃথিবীতে অবস্থান করে। অর্থাৎ যখন ড্যাফোডিল ফুল ফুটে তখন দুপুর হওয়ার আগেই এর সৌন্দর্যটা হারিয়ে ফেলে। তাই কবি ড্যাফোডিল ফুলকে অনুরোধ করেছেন দুপুর পর্যন্ত বেঁচে থাকার জন্য, যাতে এই দুপুর পর্যন্ত সময়ের মধ্যে কবি তার ফ্র্যাগমেন্ট গ্রান্টটা নিতে পারে। এছাড়া কবি ড্যাফোডিল ফুলকে আরও রিকোয়েস্ট করেছেন সন্ধ্যা পর্যন্ত তাদের সাথে একত্রে থাকার জন্য, কেননা সন্ধ্যার প্রার্থনা তারা ড্যাফোডিল ফুলের গ্রানের সাথে আদায় করতে চায়। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা দ্য পোয়েট সেস দ্যাট, সেকেন্ড স্ট্যাঞ্জার মধ্যে কবি বলেছেন হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট, মানুষের জীবনটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। হিউম্যান বিংস গ্রু ভেরি ফাস্ট, মানবজাতি খুব তাড়াতাড়ি বড় হয়, টু মিট ডেথ, মৃত্যুকে সাক্ষাৎ করার জন্য। হি কম্পেয়ার্স হিউম্যান লাইফ, সে মানবজাতিকে তুলনা করেছে, টু দ্য সামার্স রেইন, গ্রীষ্মের রেইনের সাথে, অ্যান্ড দ্য পালস অফ মর্নিং ডিউ, এবং সকালবেলার শিশিরের সাথে, হুইচ আর শর্ট লিভড, যারা সংক্ষিপ্ত সময়ের জন্যই এই পৃথিবীতে এসে বেঁচে থাকে। দাস দ্য পোয়েট, এভাবে কবি, ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে, কম্পেয়ার্স দ্য শর্ট লাইফ, তুলনা করেছেন সংক্ষিপ্ত জীবনকে, অফ হিউম্যান বিংস, মানবজাতির, টু দ্য শর্ট লাইফ অফ ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলের সাথে মানবজাতির সংক্ষিপ্ত জীবনের সাথে কবি এই কবিতার মধ্যে তুলনা করেছেন। অর্থাৎ সেকেন্ড স্ট্যাঞ্জার সামারি হলো, এই কবিতার মধ্যে কবি মানুষের জীবনকে সংক্ষিপ্ত রূপে তুলে ধরেছেন। অর্থাৎ মানুষের জীবন মূলত সংক্ষিপ্ত, প্রত্যেকটা মানুষ বেশি দিন বেঁচে থাকে না। এই মানুষের জীবনটা খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠে মৃত্যুকে গ্রহণ করার জন্য। তাই এই কবিতার মধ্যে কবি মানুষের জীবনটাকে তুলে ধরেছেন গ্রীষ্মের বৃষ্টির সাথে, একই সাথে শীতকালের শিশিরের সাথে। যেই সময়ে শীতকালের শিশির এবং গ্রীষ্মকালের বৃষ্টিটা বেশি সময় চিরস্থায়ী থাকে না, তারা দ্রুত আসে এবং দ্রুত শেষ হয়ে যায়। এইভাবে কবি মানুষের জীবনটাকে সংক্ষিপ্ত ড্যাফোডিল ফুলের সাথে তুলে ধরেছেন। এখন আমরা বাংলা সামারি আলোচনা করব। টু
টু ড্যাফোডিলস কবিতায় কবি সুন্দর ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়ী জীবনের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ড্যাফোডিল ফুলের স্থায়িত্বকাল সকালের সূর্যের মতোই ক্ষণস্থায়ী। তাই কবি ড্যাফোডিল ফুলকে অনুরোধ করেছেন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে, যাতে তারা একত্রে সন্ধ্যাকালীন প্রার্থনায় অংশগ্রহণ করতে পারেন। কবি আরও বলেছেন, এ পৃথিবীতে মানব জীবনও ড্যাফোডিল ফুলের মতোই ক্ষণস্থায়ী। মানুষের জীবনের উৎকৃষ্ট সময় হলো যৌবন বা বসন্তকালের মতো ক্ষণস্থায়ী। মানুষ ও ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়ী জীবন যেন গ্রীষ্মের এক পশলা বৃষ্টি এবং ভোরের শিশির, যা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মোট কথা, কবি এই কবিতায় বোঝাতে চেয়েছেন যে সকল সৌন্দর্যই ক্ষণস্থায়ী। এখন আমরা রাইম স্কিম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ অনার্স প্রথম বর্ষে ইংলিশ রিডিং স্কিল এবং অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডভান্সের রিডিং স্কিল এই সাবজেক্টে যদি রাইম স্কিম সম্পর্কে আসে তাহলে তোমরা দিতে পারবে। রাইম স্কিম ইজ দ্য অর্ডার্ড প্যাটার্ন অফ রাইম at the end of the lines of a poem or verse. The rhyme scheme of the poem is AB, CB, DD, CC, AE. অর্থাৎ এই কবিতার রাইম স্কিমটা হলো AB, CB, DD, CE, AE। মানে প্রথম লাইনে আমরা দেখতে পাই সি হলো এ, sun B, sun C, noon B, stay D, day D, run C, evensong E, we A, along E। রাইম স্কিম বলতে আমরা কবিতার শেষের ছন্দের মিলকে বুঝে থাকি। এখানে দেখা যাচ্ছে সোন বি, নুন বি, এটাই হলো রাইম স্কিম। যেমনিভাবে দেখতে পাই সান, রান, এটা রাইম স্কিমের মধ্যে পড়ে। স্টে ডি, ডে ডি, এটাই হলো রাইম স্কিম। ইভেন সং ই, অ্যালং ই, দেখো মিল আছে। সুন নন এর মধ্যে মিল আছে। স্টে ডে এর মধ্যে মিল আছে। ইভেন সং অ্যালং এর মধ্যে মিল রয়েছে। Here last word of the first line is C and last word of the 9th line is we. এখানে লাস্ট ওয়ার্ড মানে শেষের শব্দ, ফার্স্ট লাইনের শেষের শব্দ সি এবং নবম নাম্বার লাইনের শেষের শব্দ উই একই রকম সাউন্ড উচ্চারিত হয়। সো উই ক্যান মেক ইট এ, তাই আমরা এটিকে এ হিসেবে তৈরি করতে পারি, ধরতে পারি। দেন the last word of the second line is soon and the last word of the fourth line is known. সেকেন্ড লাইনের শেষের শব্দ soon এবং ফোর্থ লাইনের শেষের শব্দ known, both have same sound, একই রকম সাউন্ড দেয়। সো উই উইল মেক ইট বি, তাই আমরা এটিকে বি হিসেবে ধরতে পারি। অ্যাগেন দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য থার্ড অ্যান্ড সেভেন্থ লাইন্স আর সান, রান। পুনরায় তৃতীয় লাইনের শেষের শব্দ সান এবং সপ্তম লাইনের শেষের শব্দ রান একই রকম উচ্চারণ দেয়, তাই এটিকে আমরা সি হিসেবে ধরতে পারি। ফার্দার অ্যাগেন দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য ফিফথ অ্যান্ড সিক্সথ লাইন আর স্টে অ্যান্ড ডে। পঞ্চম এবং ষষ্ঠ লাইনের শেষের শব্দ দুটি স্টে এবং ডে, বোথ হ্যাজ সেম সাউন্ড, একই ধরনের উচ্চারণ দেয় আমাদের। সো উই ক্যান মেক ইট ডি, তাই আমরা এটিকে ডি হিসেবে ধরতে পারি। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য 8th and 10th আর ইভেন সং অ্যান্ড অ্যালং, বোথ হ্যাজ সেম সাউন্ড। অর্থাৎ লাস্টের 8 নম্বর এবং 10 নম্বর লাইনের ইভেন সং এবং অ্যালং একই রকম সাউন্ড দেয়। সো উই উইল মেক ইট ই, তাই আমরা এটিকে ই হিসেবে ধরতে পারি। সো অ্যাট লাস্ট, সর্বশেষে উই ক্যান ফাইন্ড আউট, আমরা খুঁজে পাই দ্য রাইম স্কিম, এভাবে রাইম স্কিমকে খুঁজে পাই। এখন আমরা টোন সম্পর্কে জানব। পরীক্ষায় সাধারণত টোন সম্বন্ধে এসে থাকে।
Tone is a musical or vocal sound with reference to its pitch, quality and strength. The tone of the poem, এই কবিতায় টোমের ব্যবহার, is sad or melancholic. এই কবিতার টোন হলো স্যাড এবং মিলানকলিক। দ্য পোয়েম ডিলস উইথ দ্য ট্রানজিটরি অফ দ্য বিউটি অফ নেচার। এই কবিতার বিষয়বস্তু, এই কবিতাটি মূলত আলোচনা করা হয়েছে প্রকৃতির সৌন্দর্যের ক্ষণস্থায়ী অ্যান্ড দ্য শর্ট লাইফ অফ হিউম্যান বিং, এবং মানুষের জীবনের সংক্ষিপ্ত সময়কে নিয়ে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, কবিতার শুরুর দিকে, দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলেছেন, হি উইপস, সে কান্না করেছে, টু সি দ্য শর্ট ডিউরেশন, সংক্ষিপ্ত সময় দেখে, অফ দ্য বিউটি অফ ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলের সৌন্দর্যের। অর্থাৎ কবিতার শুরুতে কবি ড্যাফোডিল ফুলের সংক্ষিপ্ত সময় দেখে সে কান্না করেছে। দে ব্লুম ইন দ্য মর্নিং, তারা সকালে ফুটে, অ্যান্ড উইদার আওয়ে বিফোর ইট ইজ নোন, এবং দুপুর হওয়ার পূর্বেই এর গ্রান শেষ হয়ে যায়। সিমিলারলি, একইভাবে, হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট, মানুষের জীবনও খুবই সংক্ষিপ্ত। হিউম্যান বিংস গ্রু ভেরি ফাস্ট, মানুষের জীবন খুবই তাড়াতাড়ি বড় হয়, বাড়তে থাকে। টু মিট ডেথ, মৃত্যুকে সাক্ষাৎ করার জন্য। হিউম্যান লাইফ ইজ অ্যাজ শর্ট অ্যাজ দ্য ডিউরেশন অফ দ্য সামার্স রেইন অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য ডিউ ড্রপস ইন দ্য মর্নিং। মানুষের জীবনটা সংক্ষিপ্ত যেমনিভাবে গ্রীষ্মের বৃষ্টি এবং সকালের শিশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অর্থাৎ কবি এখানে মানুষের জীবনকে তুলনা করেছেন গ্রীষ্মের বৃষ্টির সাথে এবং সকালবেলায় যে শিশির বিন্দু পড়ে তার সাথে। কেননা গ্রীষ্মের বৃষ্টি হঠাৎ হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। একই সাথে সকালের শিশির কণা পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তা ম্লান হয়ে যায়। এখন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। দ্য পোয়েম কনসিস্ট অফ 2 স্ট্যানজাস, এই কবিতার মধ্যে 2টি স্ট্যানজা রয়েছে। স্ট্যানজা হ্যাজ 10 লাইন্স, প্রত্যেকটি স্ট্যানজার মধ্যে 10টি করে লাইন রয়েছে। ওয়ান মেইন পয়েন্ট অফ দ্য পোয়েম ইজ দ্যাট দ্য সেম নাম্বার অফ দ্য সিলেবল হ্যাভ বোথ স্ট্যানজাস। এই কবিতার প্রধান একটি পয়েন্ট হলো প্রত্যেকটি স্ট্যানজার মধ্যে একটি করে সিলেবল রয়েছে, সেম সিলেবল রয়েছে। The shortness lines contributes to the quick rhyme of the poem, which in fact represents the brevity. In the first stanza, প্রথম স্ট্যানজার মধ্যে দ্য পোয়েট প্রেজেন্ট, কবি তুলে ধরেছেন দ্য শর্ট লাইফ অফ ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলের সংক্ষিপ্ত জীবনকে। ড্যাফোডিলস আর বিউটিফুল ফ্লাওয়ার্স, ড্যাফোডিল মূলত সুন্দর একটি ফুল, বাট দেয়ার বিউটি ডাজ নট লাস্ট লং, কিন্তু তাদের সৌন্দর্য দীর্ঘস্থায়ী থাকে না। সো দ্য বিউটি অফ দ্য ড্যাফোডিলস, তাই ড্যাফোডিল ফুলের সৌন্দর্য আর ট্রানজিয়েন্ট, স্বল্পস্থায়ী। সিমিলারলি, একইভাবে, হিউম্যান বিংস গ্রো ফাস্ট, মানবজাতি খুব তাড়াতাড়ি বড় হয়। অনলি টু মিটস ডেথ, একমাত্র মৃত্যুকে গ্রহণ করার জন্য, মৃত্যুকে সাক্ষাৎ করার জন্য। অ্যান্ড ডিকেই, মৃত্যু এবং ধ্বংসকে সাক্ষাৎ করার জন্য মানুষ তাড়াতাড়ি বড় হয়। হি কম্পেয়ার্স হিউম্যান লাইফ, সে মানবজাতিকে তুলনা করেছে টু দ্য সামার্স রেইন, গ্রীষ্মের রেইনের সাথে, দ্যাট কামস ফর এ শর্ট টাইম, যা সংক্ষিপ্ত সময়ের জন্য আসে। হি অ্যাগেইন কম্পেয়ার্স, সে পুনরায় তুলনা করেছেন হিউম্যান লাইফ, মানবজাতিকে, উইথ দ্য ডিউ ড্রপস ইন দ্য মর্নিং, সে সকালবেলার শিশিরকে তুলনা করেছেন, হুইচ ভ্যানিশ আওয়ে অ্যাজ সুন অ্যাজ দ্য সান রাইজেস, সূর্য উদয় হওয়ার সাথে সাথে, সকাল হওয়ার সাথে সাথে সেই শিশির কণাগুলো ভ্যানিশ হয়ে যায়। দাস, এভাবে, দ্য শর্ট ডিউরেশন অফ ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলের সংক্ষিপ্ত জীবনকাল, রিমাইন্ডস দ্য পোয়েট, কবিকে স্মরণ করিয়ে দেয়, অফ দ্য শর্ট ডিউরেশন অফ হিউম্যান বিং, মানবজাতির সংক্ষিপ্ত সময়কে, মানবজাতির সংক্ষিপ্ত আয়ুষ্কালকে। দ্য লাইফ অফ এ হিউম্যান বিং ডাজ নট লাস্ট লং, মানুষের জীবনটা
দীর্ঘদিন চিরস্থায়ী থাকে না। দাস দ্য ট্রান্সিয়েন্স অফ লাইফ অ্যান্ড বিউটি, এভাবে মানুষের স্বল্পস্থায়ী জীবন এবং সৌন্দর্য ইজ দ্য থিম, হয় বিষয়বস্তু অব দ্য পয়েম, এই কবিতার। অর্থাৎ এই কবিতার বিষয়বস্তু হলো মানুষের স্বল্পস্থায়ী জীবন এবং সৌন্দর্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় সাধারণত অথর্স পজিশন সম্পর্কে এসে থাকে। এই কবিতা থেকে যদি অথর্স পজিশন সম্পর্কে আসে তাহলে তোমরা এভাবে লিখবে: When an author writes to pursue, he or she will have her own position on the subject. অর্থাৎ অথর্স পজিশন হলো একজন লেখক তার লেখার মধ্যে কোন পজিশনে কবিতাটি বা বিষয়বস্তুটি লেখে তা। দ্য অথর্স পজিশন ইজ অ্যান অথর্স অপিনিয়ন। অথর্স পজিশন হলো অথরের মতামত অ্যাবাউট দ্য সাবজেক্ট সম্পর্কে। ইট মে বি সাবজেক্টিভ অর অবজেক্টিভ, এটি মূলত সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ হতে পারে। সাবজেক্টিভ মিন্স হোয়ার দ্য রাইটার ক্যান ইউজ হিজ হার ওন ফিলিংস, এমোশন অ্যান্ড ওন চয়েস। সাবজেক্টিভ বলতে বোঝায় কবি যদি তার কবিতার মধ্যে নিজস্ব তার নিজের ফিলিংস, ইমোশন অথবা নিজস্ব চয়েস মতামতটাকে প্রকাশ করে বা ব্যবহার করে। আর অবজেক্টিভ মিন্স হোয়ার রাইটার ক্যান নট ইউজ হিজ অর হার ওন ফিলিংস, ইমোশন অ্যান্ড ওন চয়েস। আর অবজেক্টিভ বিষয়বস্তুটা হলো কবিতায় কবি যদি তার নিজের মতামত, চয়েস, পছন্দ এবং ফিলিংস প্রকাশ না করে থাকে। দ্য পজিশন অফ দ্য পোয়েট ইজ সাবজেক্টিভ ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে এই কবিতার পজিশনটা হলো সাবজেক্টিভ। দ্য পোয়েম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। এরপর তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও, কোন টপিকের আলোকে ভিডিও চাও তা আমাদের কমেন্ট করে জানাও, আমরা দ্রুত আপলোড করার চেষ্টা করব। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।